দ্বিতীয় ল্যাপের রেস চলমান, পিনপত নীরবতা ক্রমশ নব উৎসাহে রূপান্তরিত হয়েছে। গর্জনত গ্যালারি চেঁচিয়ে নিজেদের প্রতিযোগীদের উৎসাহিত করে চলেছে প্লেয়ার। বিচার নিথর শরীরটা ট্র্যাক থেকে সরিয়ে নেওয়া হয়েছে, শুধুমাত্র থকথকে রক্তাক্ত চিহ্ন স্পষ্ট শুষ্ক মাটি জুড়ে। সেই রক্তিম আবহাওয়ায় এক দৃষ্টিতে চেয়ে আছে রোজা। মস্তিষ্ক কেমন যেন ফাঁকা ফাঁকা অনুভূত হচ্ছে তার। তীব্র এক শীতলতা অস্তিত্ব জুড়ে। মৃত্যু সে দেখছে প্রচুর। আলাউদ্দিন নামক কোনো এক কাপুরুষের বিভীষিকাময় মৃত্যুর উপলব্ধির মধ্য দিয়ে তার জীবনের আমূল পরিবর্তন ঘটেছে। অতঃপর শুধু মৃত্যুর মিছিল। একটা সময় সকল অনুভূতি ভোঁতা হয়ে এসেছিল রোজার, কিন্তু আজ প্লেয়ার বিচার এমন অনর্থক অন্তর্ধান তার চিত্তে চির ধরিয়ে দিয়েছে। বিশেষ করে চারিপাশে মানুষের প্রতিক্রিয়া একদমই ভিন্ন। কয়েক মুহূর্তে নীরবতা থাকলেও বর্তমানে এমন উচ্ছ্বাস তাদের যেন কিছুই হয়নি। এই মাত্র 1.5 মিনিট আগেই একটি দীর্ঘশ্বাস নির্গত করল রোজা। আনমনে দু আঙুলে কপাল ঘষে নিজেকে শান্ত করতে চাইল। এদের মানুষভাবে ভুল করেছে সে। আধা জগতে বসবাসরত নিশাচর পশুগুলো মানুষ হওয়ার যোগ্যতাই রাখে না। প্লেয়ার বিচার উপর যারা বেচ করেছিল ইতিমধ্যে সর্বস্ব হারিয়ে তারা থমথমে চেয়ারে বসে আছে। অপরদিকে চিকে থাকার প্রতিযোগীদের উপর আবদ্ধ অপর সকল মনোযোগী দৃষ্টি রোজা তাকালো নিয়াদের জন্য হলেও তাকে সবটুকু পর্যবেক্ষণ করতে হবে। 5টি বাইক খুব কম দূরত্ব অবস্থান করছে, তীব্র গতিতে এগিয়ে চলছে ট্র্যাক ফিরে। দ্বিতীয় ল্যাপের অন্তিম সীমানায় পৌঁছতে বিচলিত হয়ে উঠল রোজা। নিহাত তো এখনো 3 নম্বরে রয়েছে। চতুর্থ জনের সঙ্গে তার তুমুল প্রতিযোগিতা চলছে। কেউ কাউকে ছাড় দিতে নারাজ যেন। অতর্কিতে ঘটল ঘটনাটি। নিহাদের পাশের বাইকার ছেলেটি পা তুলে আচমকায় বাইকে লাথি হাঁকিয়ে ঠেলে দিল। পিছলে গেল নিহাদের বাইক, ভারসাম্য হারিয়ে ছিটকে গেল ট্র্যাকের লাইনের প্রান্তে। গর্জে উঠল সকলে। কিছু বুঝে ওঠার আগেই রোজা চেঁচিয়ে উঠল, চিটিং! প্লেয়ার সিগমাকে ইচ্ছাকৃতভাবে ফাউল করা হয়েছে। আশেপাশে থাকা গার্ড শুধুমাত্র মাথা ঘুরে অব্যক্ত এক দৃষ্টিতে তার দিকে তাকালো। কিছু না বলে আবারও সামনে ফেল। তাতে তেতে উঠল রোজা হনহন করে সিঁড়ি বেয়ে নামতে যাচ্ছিল, কিন্তু দিমেশ্রীর আঙুলসমূহ অত্যন্ত জোরালোভাবে তার কবজি জোরে পেঁচিয়ে গেল। এক চালে সোফার নরম গতিতে টেনে বসালো। রোজা নিজেকে ছাড়াতে চাইল, তৎক্ষণাৎ সক্ষম হলো না। রাশিয়ান গ্যাংস্টারের তীব্র দৃষ্টি লাভ করল। This is gambling. Anything is fairer. স্থবির হয়ে পড়ল রোজা। ফ্যাল ফ্যাল করে তাকে রইল ট্র্যাকের দিকে, যেখানে নিহাত ইতিমধ্যে পঞ্চম অর্থাৎ সর্বশেষ স্থানে পৌঁছে গিয়েছে। ল্যাপের শেষ হতে অতি সামান্য দূরত্ব বাকি। চট করে রোজা টাওয়ারের দিকে ফিরল। স্নাইপার রাইফেলটি উঁচিয়ে ধরেছে মুখোশ পরিধানকৃত ঘাতক। পরবর্তী নিশানার উদ্দেশ্যে প্রস্তুত সে। একটি শক্ত ঠোক বেয়ে গেল রোজার কণ্ঠনালীতে। নিহাত ট্র্যাকে ফিরে আসলো। বাকিদের তুলনায় পিছিয়ে পড়েছে তুমুল গর্জন চারিদিকে। হ্যান্ডেলে চেপে বসলো নিহাদের উভয় হাত। অতঃপর যেন এক আহত পশুর হুঙ্কার তুলল এগুলো তার বাইক চেয়ে এতটা ক্ষিপ্র গতিতে যে ট্র্যাকের শুষ্ক মাটি ধুলো হয়ে চারিপাশে ধূসরায়িত করে তুলল মুহূর্তে। প্লেয়ার গামা বেঁকে আবারও প্রথম স্থানে থেকে অতিক্রম করলো দ্বিতীয় ল্যাপ। তারপরও প্লেয়ার এক্স তৃতীয় স্থানেও দ্রুত বেরোলো। প্লেয়ার জেড যে একটু আগে নিহাতকে ফাউল করে এগিয়ে এসেছে। নিহাত এবং চতুর্থ স্থানে থাকা প্লেয়ার ওয়াই এর মধ্যে লড়াই। আর মাত্র কয়েক সেকেন্ড তেড়ে গেল নিহাতের বাইক। রুদ্ধশ্বাস হয়ে শুধু দেখে গেল রোজা। মাত্র কয়েক সেকেন্ডের মাঝে ঘটল ঘটনাটি। নিহাত এতটা উচ্চ গতিতে প্লেয়ার ওয়াইকে পাশ কাটিয়ে ল্যাপ অতিক্রম করলো যে সাধারণ দৃষ্টিতে তা অবলোকনও বেশ খানিক বেগ পোহাতে হলো। মিটমিট করে থাকালো রোজা ভালো মতো লক্ষ্য করার উদ্দেশ্যে। শুধুমাত্র 2 সেকেন্ডের ব্যবধানে নিহাত প্লেয়ার ওয়াইয়ের পূর্বে ল্যাপ পেরিয়েছে। বাকরুদ্ধ কিছু মুহূর্তে নিশ্চুপ গ্যালারি। প্লেয়ার ওয়াই সহসাই গতি কমিয়ে আনলো। ফলাফল তার জানা আছে, যেন মৃত্যুকে প্রলম্বিত করা। আবারও এক ঝটকা। প্লেয়ার ওয়াইয়ের বাইক ছিটকে পড়ে গেল। শরীরটি আসে পড়লো মাটিতে। গড়িয়ে গেল খানিকটা দূরে একদম ট্র্যাকের লাইনে। এর তারপর নীরবতা। কয়েক সেকেন্ডের ব্যবধানে শুষ্ক মাটি আবারও একবার রঞ্জিত হলো মৃত্যু তুলি রক্তিম বদনে। কম্পিত হলো রোজার সর্বাঙ্গ। দৃষ্টি বুঝে নিজেই দুহাতের মাঝে মুখ গুজল। বুক চিরে বেরিয়ে এলো এক দীর্ঘশ্বাস। দ্রুতই প্লেয়ার ওয়াইকে সরিয়ে নেওয়া হলো
খেলা গড়ালো তৃতীয় ল্যাপে। বর্তমানে কোনো প্লেয়ারের অন্তর্ধানে কারো সুক্ষেপ হচ্ছে না। দ্বিগুণ উৎসাহে উল্লাস করে চলেছে সমস্ত গ্যালারি। রোজা শুধুমাত্র নীরব পর্যবেক্ষণ করে যাচ্ছে। সবচেয়ে ফাঁকা ফাঁকা লাগছে তার। ইচ্ছে হচ্ছে পুনরায় রেস্টরুমে গিয়ে একাকী নিজেকে আবদ্ধ করে এক কোণায় চুপচাপ বসে থাকে, কিন্তু তা আপাতত সম্ভব নয়। তার পাশে বসে থাকা দেমেশ্রীকে অবশ্য বেশ প্রফুল্ল দেখাচ্ছে। হাতে হুইস্কির গ্লাসের বরফ কুচি নাড়াতে নাড়াতে প্রচলিত দৃষ্টিতে চেয়ে রয়েছে শ্যাকে, যেন সে নিশ্চিত এই জুয়ায় তার পরাজিত হওয়ার কোনো সুযোগই নেই। আপনি কি সত্যি রাফা কায়সরকে ভালোবাসেন? অতর্কিত প্রশ্নে জিমেশ্রী থমকালো, মাথা কাত করলো, তাকালো রোজার পানে। স্থির চেয়ে আছে রমণী এক অগ্নিগহ্বর খচিত দৃষ্টিতে তার রাশিয়ান পান্তা সামান্য হেলে বসলো, ঝুঁকে প্রশ্ন ছুড়ল। এখনো সন্দেহ হয়েছে? যথেষ্ট। যে নারী রক্তের সম্পর্ককেও অবজ্ঞা করতে সক্ষম, তাকে ভালোবাসার মতন কোনো কারণ দেখি না। রোজার মন্তব্য সামান্য হাসলো জিমেশ্রী। হুইস্কিতে এক দীর্ঘ চুমুক দিয়ে মাথা ঝাঁকালো, জিভ দিয়ে অদর ভিজিয়ে নিয়ে বিড়বিড় করলো। এখনো সন্দেহ রয়েছে? জগতের প্রত্যেক মানুষেরই নিজস্ব একটা গল্প রয়েছে, তা হোক সে মানুষ, দেবতুল্য কিংবা শয়তান স্বয়ং। অন্তিম বাক্যটি উচ্চারণে দিমেশ্রীর দৃষ্টি উদ্ভ্রান্ত দেখালো খানেক। তার ফ্যাকাশে মরু জুড়ে খচখচে এক শূন্যতা। পরক্ষণেই রোজা পর্যবেক্ষণ করলো রোজার সুচারু দৃষ্টিতে। বলতে চাইছেন রাফা কায়সরের নিজস্ব গল্প আপনার হৃদয়কে ছুঁয়ে গিয়েছে? আপনারও কি নিজস্ব এক গল্প রয়েছে যা আপনার আচরণকে নিয়ন্ত্রণ করে? বরাবর রোজার নয়ন বরাবর তাকালো থেমেশ্রে, সামান্য এক শীতলতা তার মুখায়ব জুড়ে। এই প্রথম এই পুরুষটিকে এতটা গম্ভীর এবং ভারী কি রূপে অবলোকন করল রোজা। গ্রীবাদেশ জুড়ে থাকা কঙ্কটাকীর্ণ গোলাপের চাটু তার যেন অব্যক্ত অনুভবের সামান্য কম্পিত হলো। কণ্ঠ খাদে নেমে এলো, বান্দার জানালো। রোজা, আমি তোমার সকল প্রশ্ন উত্তর দিতে বাধ্য নই। শুধু এটুকু জেনে রাখো, যদি না অতীত স্মৃতি আজও দগদগে হয়ে আমার হৃদয়ে গেঁথে থাকতো, তবে তুমি এই মুহূর্ত অবধি অক্ষত থাকতে না। স্থির চেয়ে থাকা রোজার সন্নিকটে ঝুঁকে কানের নিকট ফিসফিসে কণ্ঠে দিমেশ্রী ঘোষণা করল। কেউ কখনো খলনায়ক হয়ে জন্ম নেয় না, এই পৃথিবী তাকে খলনায়কে রূপান্তরিত করে। বিরতি, অতঃপর তোমার জীবনের নায়ক অন্য কারো জীবনের খলনায়ক, বলে যেও না কথাটা। মুষ্টিবদ্ধ হলো রোজার উভয় হাত। দিমেশ্রী আসমানকে নির্দেশ করেছে, তার স্পষ্ট বেদনাদায়ক ব্যাপার হলো তার বক্তব্য মিথ্যে নয়। রেস চলমান, তৃতীয় ল্যাপে পূরণে বেপরোয়া আস্ফালন প্রত্যেক প্রতিযোগীর। রোজার দৃষ্টি আপনি আবদ্ধ হলো নিহাতের উপর, সেটি সর্বশেষে অর্থাৎ চতুর্থ স্থানে অবস্থান করছে। প্রথম স্থানের জন্য প্লেয়ার গামা এবং প্লেয়ার এক্সের মাঝে তুমুল লড়াই চলছে। অপরদিকে নিহাত এখনো কিছুটা দূরত্বে রয়েছে। আরো একবার পা ঝাঁকি দিল ছেলেটা। টান অনুভব হচ্ছে শিরায়, ক্ষণে ক্ষণে কেমন যেন অবশ হয়ে আসছে। দাঁতে দাঁত চেপে তা সহ্য করে গেল প্রাক্তন হেচম্যান। জোরালো ভাবে হ্যান্ডেলে হাত চাপলো, স্পিডোমিটারে গতি ছাড়ালো হু হু করে। তীক্ষ্ণ শকুনি দৃষ্টি তার প্লেয়ার জেডের উদ্দেশ্যে নিবদ্ধ। তির্যক হাসির প্রস্ফুটন ঘটল বিস্তর অথচরে। তাকে টেক্কা দেওয়া পার পাওয়া কি এত সহজ? প্রতিশোধের উন্মুক্ত বাসনাকে কোনো দিনই অগ্রাহ্য করতে শিখেনি সে। সুতীব্র যন্ত্রণার আখ্যান তার নকল অর্পণে খচিত হয়েছে বারংবার, যেন বায়ুর বেগকেও হার মানিয়ে ছুটল নিহাত। রুদ্ধশ্বাস দৃষ্টিপাত তার পথ জুড়ে। তৃতীয় ল্যাপের অন্তিম ভাগ, ইঞ্জিন গর্জন তুলে তা পেরিয়ে গেল প্লেয়ার গামা এবং এক্স। নিহাত আরও একটু গতি বৃদ্ধি করলো, এতটা যে বাইকের ইঞ্জিন জোরালো কার্যক্রমে তার শরীর অবধি কম্পিতই হতে থাকলো। কানে শুধুমাত্র যান্ত্রিক গুঞ্জন। প্লেয়ার জেডের বরাবর পৌঁছালো সে অতর্কিতে। বাইক তির্যক খেলিয়ে সন্নিকটে সরে এলো। গ্যালারি এক উত্তেজনার হিড়িক পড়ল। প্লেয়ার জেড কিছু বুঝে উঠতে সক্ষমই হলো না। নিহাদের বাইক তার সন্নিকটে এসেছে বাঁক অতিক্রমের আশায়। সে অত্যন্ত দ্রুত গতি বৃদ্ধি করলেও লাভ হল না। শিকারী জন্তুর কাছ থেকে নিস্তার বড়ই অসাধ্য। আচমকা হ্যান্ডেল ছেড়ে এগুলো নিহাদের হাত প্লেয়ার জেডের ঘাড়
বাগড়ে ধরে সহসায় হেলমেটের সমেত ঠুকলো সে বাইকের স্পিডোমিটারের মনিটরে। একবার, দুবার, তিনবার। প্রচন্ড গুঞ্জনে প্রকম্পিত হলো চারিপাশ, ভৎসনা এবং উৎসাহে মিশ্রিত তাতে। ফাউল ফাউল। চিৎকার ধ্বনি হতে থাকলো, তবুও বেপরোয়া নিহাত। আই সিটাইঙ্গা ফুয়া মেডিত পড়িলে লুয়া আর লগে তেরি বেরি করতে আয়ুষ দে না মধুস্ট্রিক। বিড়বিড় করলো নিহাত, অতঃপর সহসায় পা উঁচু করে এতটা জোরে শহীদ প্লেয়ারের জেডের বাইকে ঠেললো যে বেচারা ভারসাম্য রক্ষার সুযোগটুকুও পেল না। হুড়মুড় করে বাইক সমেত উঁচে পড়ল ট্র্যাকে। অপরদিকে নিহাত তির্যক সন্তুষ্টির হাসি হ্যান্ডেল ঘুরিয়ে মুহূর্তেই বাঁক পেরিয়ে ল্যাপ অতিক্রম করে গেল। উল্লাসে ফেঁচে পড়ল সমর্থকগণ। আবারও এক নিদারুণ ছচকা। এবার প্লেয়ার জেডের শরীর কয়েকবার কম্পিত হয়ে পুনরায় স্থিরতা ধারণ করল। বাইকের পাশে শুষ্ক মাটিতে রক্তিম নালায় রীতিমতো ভাসতে আরম্ভ করলো তার নিশ্চল দেহ। বক্ষপিঞ্জরে আটকে রাখা নিঃশ্বাসটুকু অবশেষে নির্গত করল রোজা। হাতের মাঝে গোলাপটি মুষড়ে পড়েছে তার উদ্বিগ্নতার প্রভাবে। নিহাত ছেড়ে দেওয়ার পাত্র নয়। রোজার জ্ঞানে রয়েছে, কিন্তু রেসের মাঝে এইভাবে তার মহিমা প্রদর্শন আশা করেনি। প্লেয়ার জেড নিঃশেষ হয়েছে। বর্তমানে শুধুমাত্র তিনজন অবশিষ্ট, নিহাত, প্লেয়ার গামা এবং প্লেয়ার এক্স। অন্তিম ল্যাপ ঘনিয়ে আসছে দ্রুতই। কে নেবে বিজয়ী ছিনিয়ে? কে টিকে থাকবে অন্তিম লগ্ন অব্দি? এই মৃত্যু, এই জীবন মৃত্যুর সংগ্রামে চতুর্থ ল্যাপে শুধুমাত্র প্রথম, দ্বিতীয়, তৃতীয় পথ ঘুরল। পঞ্চম ল্যাপের সবশেষে মুহূর্তে সামান্য কিছু সেকেন্ডের ব্যবধানে নিহাত প্লেয়ার এক্সের পূর্বেই সীমারেখা অতিক্রম করে গেল। ফলস্বরূপ প্লেয়ার এক্সের বলিদান উপলব্ধি করলো প্রত্যেকে। কিন্তু ততক্ষণে যেন সব কিছু সয়ে এসেছে। উত্তেজনাকার এই লড়াই উপভোগের চূড়ান্ত পর্যায়ে নিয়ে পৌঁছেছে সকলে। অন্তিম ল্যাপ। নিহাত বনাম প্লেয়ার গামা। ভিকি আনমনে দুই হাত চেপে তাকিয়ে থাকলো রোজা। অনুধাবনও করলো না কখন তার অন্তর জুড়ে প্রার্থনার বুলি প্রবাহিত হতেই থাকলো। কন্ট্রোল রুমের গ্লাস উইন্ডো থেকে চারুলতার দৃষ্টিও ট্র্যাকে নিবদ্ধ। মনিটরে দেখে সে মোটেও শান্তি লাভ করছে না। উদ্বিগ্নতা এবং উত্তেজনায় তার হাত ঘমার্ত হয়ে উঠেছে। পরিধানের ফর্মাল প্যান্টে বারংবার মুছে নিতে হচ্ছে। না চাইতে অবাধ্য হৃদস্পন্দন হয়েছে আকাশচুম্বী। সোফায় বসে থাকা দুই মিস্ত্রি পর্যন্ত এখন পর্যন্ত গা ছাড়া ভাব নিয়ে থাকলো। বর্তমানে তার মনোযোগের কেন্দ্রবিন্দু রেসিং ট্র্যাক। দর্শক সারি অতি বিহ্বলতায় একদম স্তব্ধ হয়ে রয়েছে, শুধুমাত্র সমস্ত ধরিত্রী অপেক্ষমান। ভিকি ছুটছে সামনে। একটি ল্যাপসে দ্বিতীয় স্থানে সমাপ্ত করেনি। সবার পূর্বে থাকাটা একদম স্বভাব হয়ে গিয়েছে তার। তবুও পেছন থেকে ক্রমশ ছুটে আসা বায়ু ঘূর্ণিকে উপেক্ষা করা দায়। একটি ঝোঁক গিলে প্রস্তুতি নিল ভিকে। সামান্য কমিয়ে আনলো বাইকের গতি। তাতে খুব সহজেই নিহাদের বরাবর হলো সে। ব্যাপারটি বাকি সকলকে হতবাক করলো। কিন্তু চিন্তা শক্তি কাজ করার আগে ভিকি আচমকা হাত বাড়িয়ে নিহাদের বাইকের হ্যান্ডেল চাপল। প্রচণ্ড এক টান, তাতে এলোমেলো হয়ে ট্র্যাকে থেকে ছিটকে গেল নিহাত। বাইক হেলে গেল তার। হৃদস্পন্দন থমকে গেল। রোজার কন্ট্রোল রুমে থাকা চারুলতাও উভয় রমণী হতবিহ্বল দৃষ্টিপাত করে আছে। সহসাই গুরুর আদর্শ শিষ্য যেন নিজের সর্বোচ্চ ক্ষমতার প্রদর্শন ঘটানোর সিদ্ধান্তই নিল। হ্যান্ডেলে থাকা ভিকির হাতটা সে সরিয়ে নেবার পূর্বেই বাগড়ে ধরল। জোরালো এক টান, অতঃপর এতক্ষণে রীতিমতো অবশ হয়ে আসা বাম পা তুলে কোমর বরাবর সজোরে আঘাত। নুয়ে পড়ল ফেকে। অত্যন্ত কষ্টে ভারসাম্য বজায় রাখলো নেচার। সোজা হলো নিহাত। হেলমেটের অভ্যন্তরে কপাল বেয়ে তার ঘামের ফোঁটা গড়িয়ে নামছে। নিঃশ্বাস দ্রুত থেকে দ্রুততর হয়ে উঠেছে। সমস্ত শরীর থেকে থেকে যেন কম্পিত হচ্ছে বৈদ্যুতিক তরঙ্গে। বুঝল নিহাত খুব বেশিক্ষণ সম্ভব নয়। পায়ের সম্পূর্ণ জোর হারিয়ে ফেলার পূর্বেই তাকে লক্ষ্যে পৌঁছতে হবে। অত্যন্ত দ্রুত বাইকের ভারসাম্য দখল করে এসে পাশে ভিকির দিকে তাকালো নিহাত। সিদ্ধান্ত নিতে হবে এই মুহূর্তেই। বাইক হেলিয়ে পাশে সরে এলো সে। ভিকির বাইককে ঠেলল একেবারে এক প্রান্তে। সমাপ্তি রেখা সন্নিকটে। আর মাত্র কিছু সেকেন্ড। একটি চোখ কলতকরণ করলো নিহাত। তাকালো ভিকির পথ বরাবর। সামনের
সামনের বাকি এক সামান্য উঁচু স্থান, ওইটুকু যথেষ্ট। অপর জনকে সামান্য ওইদিকে ঠেলে দিতে পারলে কেল্লা ফতে। এগিয়ে গেল দুজন দুর্ধর্ষ গতিতে। ভিকির কার্যক্রমে স্পষ্ট যে সেও নিহাদের পরিকল্পনা অনুসরণ করতেই চলেছে। শুধুমাত্র সময়ের সঙ্গে প্রতিযোগিতা যে পূর্বে পৌঁছতে পারবে সেই। ভিকি এক ছটকায় নিহাদের টায়ার বরাবর ঠেলতে খেয়ে হারিয়ে উঁচু স্থান দিকে ঝুঁকে পড়ল নিহাদ। বিজয়ীর হাসি হাসলো ভিকি। অবশেষে জিত তার মুঠোর মাঝে। থ্যাংক ইউ শালা। নিহাদের প্রফুল্ল উদ্গীরণ শ্রবণ হলো হেলমেটের বাধা এবং ইঞ্জিনের গুঞ্জনের মাঝেও। স্তব্ধ হলো ভিকি। চিন্তা ভাবনার ছেদ পড়ল নিহাদের অতর্কিতের গতি পরিবর্তনে। তীব্র বেগে উঁচু স্থানটিতে ধাক্কা দেয়ায় তার বাইকটা রীতিমতো শূন্যেই লাফিয়ে কয়েক মিটার খানিক দূরত্বে অতিক্রম করলো হাওয়ার মাঝে। খুবই বেশি হয়তো নয়, কিন্তু রেসের সমাপ্তিতে যথেষ্ট। একেবারে ভিকির সম্মুখ বরাবর মসৃণ ভঙ্গিতে ট্র্যাক ছুল নিহাত। মাথা হেলিয়ে পেছনে যে তিচক হাসল। জিপ পেরিয়ে এলো তার অবজ্ঞার সূচক ভঙ্গিতে। স্পষ্ট অনুভব করলো ভিকে। অতঃপর নিহাতের বাইক সর্বপ্রথম ট্র্যাকের ফিনিশ লাইন অতিক্রম করলো তীব্র গতিতে, যেন শব্দ তরঙ্গের ভূকম্পন খেলে গেল সম্পূর্ণ গ্যালারি জুড়ে। করতালি এবং উল্লাসিত ধ্বনিতে উদ্ভাসিত হলো সমস্ত ধৈর্যশ্রে। এক ঝটকায় ভিকির শরীর বাইক সমেত আশ্রে পড়ল ট্র্যাকে, গড়িয়ে গেল খানিকটা দূর অবধি। অতঃপর স্থবির হয়ে পড়ল বাইকে বসে, এক হাত তুলে হাওয়ায় মুষ্টিবদ্ধ ছুড়ল নিহাত। উৎফুল্ল বিজয়ী ভঙ্গিতে স্বস্তির নিঃশ্বাস ফেলে রোজা। চারিদিকে হট্টগোলের মাঝে সামান্য একটু প্রশান্তি পাওয়া যাচ্ছে যেন অবশেষে। অপরদিকে কন্ট্রোল রুমে দাঁড়ো ছাড়লতা দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। তখনও কাঁপছে তার বুক দুরু দুরু। নিহাদের বাইক থেমে এলো। আস্তে করে নামলো সে, তবে হেলমেট খুলল না। কোমরে হাত রেখে নিজের শরীর বাঁকিয়ে মাংসপেশির চলন ঠিকঠাক করলো। পরক্ষণেই তাকালো চারিপাশে। তার উপর বেচ করা প্রত্যেকে যেন মাটিতে চাঁদ নেমে এসেছে এমন ভঙ্গিতে উল্লাস উদযাপন করছে। আর মনে হাসল নিহাত। উভয় পা তার কম্পিত হচ্ছে, দারুণ শক্তিটুকু অবশিষ্ট নেই। অবশ্য রীতিমতো কিছুটা কুড়িয়ে হাঁটলো সে। জয় তার দুয়ারে ধরা দিয়েছে অবশেষে। স্বয়ংক্রিয়ভাবে দৃষ্টি স্থাপিত হলো অদূরের টাওয়ারের নিকটবর্তী কন্ট্রোল রুমে। অস্বচ্ছ এক অবয়বকে নজরে এলো। বুঝতে বাকি নেই, কিছুই রইল না অবয়বের অর্থ। ওই দীঘল কেশরাজির ছায়ায় যথেষ্ট উপলব্ধিতে হেলমেটে হাত ছুঁয়ে একটা ফ্লাইং কিস ছুঁড়ে দিল চচ্চলার পান্তা। আপাত দৃষ্টিতে তা গ্যালারির দর্শকের উদ্দেশ্যে নিবেদিত মনে হলেও সত্যিকার মানুষটির অনুধাবনে যথেষ্ট। তাকেই সকল অর্জন উৎসর্গ করেছে তার প্রিয়তম। লেয়ার সিগমা। কণ্ঠটি নিহাতকে মোহর দুনিয়া থেকে টেনে এনে এক লহমায় বাস্তবে নিয়ে এলো। ছট করে পেছনে ফিরতে রাশিয়ান গ্যাং নেতা দিমিত্রির অবয়ব নজরে এলো। এগিয়ে আসছে জ্যাক ধরে, হাতে ঝুলন্ত একটা হেলমেট। স্তব্ধ হয়ে রইল নিহাত। মস্তিষ্ক তার বেগ পোহাচ্ছে। গ্যালারি থেকে ট্র্যাক পর্যন্ত পৌঁছালো কখনই বান্দা। উপরন্ত হেলমেট। এক উপলব্ধি শিহরণ খেলে গেল তার শির দাঁড়াবে। তা সত্যি প্রমাণিত করে দিমিত্রির মুখোমুখি এসে থমকালো। হেলমেট সমেত হাঁচি তুলে গ্যালারি ভর্তি দর্শককে বাকরুদ্ধ করে দিয়ে গ্যাংস্টার ঘোষণা করলাম, I am challenging you on a date race. মুষ্টিবদ্ধ হলো নিহাদের উভয় হাত। হেলমেটের অন্তরাল থেকে টানা টানা নয়নজোড়া তার ধারালো দৃষ্টিতে তাকালো কঙ্কটাকীর্ণ অশুভের উদ্দেশ্যে। তার পায়ের মৃদু কম্পন এড়ালো না রাশিয়ানের শকুনি নজর। তির্যক হাসল সে। গ্যালারিতে দাঁড়িয়ে এমন দৃশ্য হতবাক হয়ে উপলব্ধি করলো রোজা। নিহাদের দুর্বলতা স্পষ্ট। তার শরীরের পক্ষে সম্ভব নয় আরো একবার এই ঝড়ো মুহূর্তের মধ্য দিয়ে বিচরণ করা। তার উপর দিমিত্রি বাইক। একে আসলে এই জানে সে কি করছে, অবশ্যই জানে। গ্যালারি ভর্তি মানুষের সম্মুখে সদ্য বিজয়ী প্রতিযোগীকে চ্যালেঞ্জ করার উদ্দেশ্যে কিছুতে রেস এড়াতে সক্ষম হবে না তার প্রতিপক্ষ। অমুক এক বিজয়ী আত্মতৃপ্তি দাঁড়িয়ে থাকতে আর সমীচীন মনে হলো না রোজার। দুহাতের গ্রাউন্ড চেপে প্রান্ত চেপে গ্যালারি ধরে বেয়ে নামতে গেল, কিন্তু অতর্কিতে তার কবজিতে জড়িয়ে গেল শক্তিশালী আঙুলের বাঁধন। স্পর্শটি শিহরণ খেলিয়ে দিল সমস্ত শরীর। ছট করে পেছনে ছিল উপলব্ধি করা নাড়ল অন্তরে। তার দণ্ডায়মান অমানিসে স্বয়ং তার
স্বামী। রোজা কোমরে জড়িয়ে গেল আসমানের হাত, অপর হাত এক লহমায় অর্ধাঙ্গীকে নিকটে টেনে নিল নিচে। গ্যালারি জুড়ে কৌতূহল, উত্তেজনা এবং বিশৃঙ্খলার ফায়দা সে ভালো মতে নেছে। মাস্কের ওপর স্থাপিত কিছু গহ্বর খচিত নয়ন চারিপাশে বুলিয়ে আনলো একবার। রোজা অনুসরণ করলো তার দৃষ্টি। বিস্মিত হয়ে আবিষ্কার করলো দিমিত্রির একজন গার্ডও আশেপাশে উপস্থিত নেই। এতক্ষণ যাবৎ রেসের উত্তেজনায় সে খেয়ালি করেনি মস্তিষ্কে ব্যাখ্যা প্রদানের আগে আসমান ঝুঁকে এলো, নিজের বুকে আঁকড়ে ধরে মৃদু কণ্ঠে আদেশ করল। তুমি এক্ষুনি এই স্থান ত্যাগ করবে রোজা, নো কোয়েশ্চেন। স্থির হয়ে থাকলো রোজা, প্রাণ ভরে গ্রহণ করলো অমানুষের অস্তিত্বের অশুভ সুবাস শরীরে সুরে লেপটে তার রক্তে সুখসান। দ্য রেস অফ ডেথ বর্তমানে এক নাটকীয় মোড়ে নিয়েছে। গ্যালারি জুড়ে এক অস্বস্তিকর নীরবতা। ট্র্যাকের শেষ প্রান্তে মুখোমুখি বাইকে অবস্থানরত একজোড়া দুর্বোধ্য অস্তিত্ব। প্লেয়ার সিগমা কেবি গ্রুপের প্রাক্তন হিটম্যান নিহাত বনাম রাশিয়ান গ্যাং ডাইনোসরাসের নেতা দিমিত্রি ভলকভ। কেউ কাউকে ছাড় দিতে বিন্দু মাত্র নারাজ। নিহাদের গ্লাভস পরিহিত হাতের জোর ঘূর্ণিতে হিংসে সিংহে নেয় গর্জন ধ্বনিত করছে শক্তিশালী রেসিং মডেলের বাইকের ইঞ্জিন। শরীর মানিয়ে নিতে বেগ পোহালেও অটল সে, রীতিমতো পাথরে পরিণত হয়েছে আশা। পা দুখানা সে জোরের সঙ্গে চেপে রেখেছে বাইকের প্রান্তে। তার বিপরীতে দিমিত্রির বাইকের কর্কশ আর্তনাদ এবং পাম্প থেকে নির্গত হওয়া ধোঁয়ার ঘূর্ণিপাক। দুই ক্ষুধার্ত নৃশংস যান্ত্রিক মুখোমুখি পর্যবেক্ষণ করছে একে অপরকে সাবধানে চিত্তে, যে কোনো মুহূর্তেই থাবা উঁচিয়ে হামলে পড়তে প্রস্তুত। বিস্ময়কর ব্যাপারটি হলো তখনই অতর্কিতে একটি পোর্শে ধীর গতিতে এসে থামলো দিমিত্রির পাশাপাশি। উভয় যান্ত্রিক খানিক বিহ্বল হয়ে পাশ ফিরে তাকালো ড্রাইভারকে পর্যবেক্ষণের উদ্দেশ্যে। লেদার জ্যাকেটে সম্মিলিত হুজি এবং ব্যাগে জিন্স আবৃত অবয়বের মাঝে হিমায় তুল্য শীতলতা। পরিধানে মস্ত হেলমেট যা আড়াল করে রেখেছে তা হলো নিগুড় কৃষ্ণভরের শোষণীয় দৃষ্টি এবং ষোলো আকাঙ্ক্ষা অমানিসের স্বয়ং। বুঝতে একটু কষ্ট হলো না নিহাদের। বিস্ময়ে ফিউচারা কিঞ্চিত কুচকে উঠল তার। পরক্ষণে অদরে ফুটলো তির্যক এক হাসির রেখা। দিমিত্রি হ্যান্ডেলে আঙুল চেপে খানি বিব্রত ভঙ্গিতে হেলমেটটা গাড়িতে পরে বসে থাকা আসমানের উদ্দেশ্যে তাকালো, যেন তৃতীয় এক প্রতিযোগীর আগমনের অর্থ উপলব্ধিতে সে ব্যর্থ। তাতে স্টিয়ারিংয়ে ফিলাংলেস গ্লাভসে আচ্ছাদিত তর্জনী বুলিয়ে এনে মাথা ঘুরিয়ে চাইল অমানিসা। ফিটফিট করল, দিস ইজ গ্যাম্বলিং, এভরিথিং ইজ ফেয়ার হিয়ার, রাইট? এক দৃষ্টে চেয়ে রইল দিমিত্রি, খুব সতর্কতার সঙ্গে, যেন সে হিসেব করছে। নিহাত নিজের বাইকের দুই পাশে কোনোই রেখে ঝুঁকলো সামনে, বলে বসল, পোর্শের সঙ্গে পাল্লা দিতে ভয় পাচ্ছেন? সামান্য হাস্য দিমিত্রি মাথা কাত করে অভাবনীয় এক কণ্ঠের উত্তর করল, দি মোর কনসিস্টেড দ্য বেটার থিল। অব্যক্ত এক দৃষ্টি বিনিময় হলো প্রত্যেক পুরুষের মাঝে, ভিন্ন ও সকলের উদ্দেশ্য, কিন্তু যাত্রাপথ এক। এ যেন ধ্বংস গড়ার খেলা, যার সমাপ্তিতে কার বিজয় লিখিত রয়েছে সকলের ধারণারও অতীত। গ্যালারির দর্শকগণ উত্তেজিত হলেও বর্তমানের পর্যবেক্ষণ তাদের অন্তরকে এক ব্যাখ্যাতীত অনুভূতিতে আবিষ্কৃত করল বইকে। ট্র্যাকের প্রান্তে একে একে সারি দিয়ে দাঁড়ালো নিহাদের বাইক, মধ্যখানে আসমানের পোর্শে এবং অপর প্রান্তে দিমিত্রির বাইক। প্রত্যেকের দৃষ্টি সামনে নিবদ্ধ, অপরদিকে উপস্থিত অন্যান্যদের দৃষ্টি এবং অন্তর সম্পূর্ণ আচ্ছাদিত শুধুমাত্র তাদের দৌড়পাল্লা পর্যবেক্ষণে। ইতিমধ্যে বোচিং আরম্ভ হয়েছে। কোটি কোটি টাকা অবহেলিতভাবে গ্যালারির নিচে স্থাপিত টেবিলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অত্যন্ত বেপরোয়া জুয়ারিদের কার্যক্রম। অবৈধ সম্পদ আহরণে যেমন সীমারেখা নেই, তেমনি ব্যয়ের মাধ্যম ও নিজের গৌরব উন্মোচনে বিন্দুমাত্র দ্বিধা নেই। এমনই ধনকুবের এক এক অশুভ অস্তিত্ব। প্লেয়ার্স গেট সেট গো। বুলেট ধ্বনি তৎক্ষণাৎ একত্রে গর্জিত হলো দুটো শক্তিশালী বাইক এবং নীরব ঘাতক পোর্শের শত অশ্ব শক্তি সম্পূর্ণ ইঞ্জিন। তীব্র গতিতে এগিয়ে গেল দিমিত্রি, তার পেছনে নিহাত, সর্বশেষে আসমান। উভয় হাত তার স্টিয়ারিং এ, সতর্ক দৃষ্টি গ্যালারির উদ্দেশ্যে আপতিত। পরক্ষণেই সুগভীর দৃষ্টি তার নিহাতকে পর্যবেক্ষণ করলো। ছেলেটি একটি পা সম্পূর্ণ ঝুলিয়ে রেখেছে, অপরটি স্ট্যান্ডে রাখা। শারীরিক অঙ্গভঙ্গিতে দুর্বলতা প্রদর্শিত হলেও
হাল ছাড়তে নাড়াচ্ছে। এতক্ষণ যাবৎ যা হয়েছে তা একটি নাটকেরই অংশ ছিল, কিন্তু বর্তমানে যা হচ্ছে তা সম্পূর্ণই সিলেবাসের বাইরে থেকে আসা প্রশ্নপত্রে দেয়া পরীক্ষার ন্যায়, যার ফলস্বরূপ কি হবে তা সুনিশ্চিত, ভবিষ্যৎবাণী অসম্ভব। তাই আসমানের চিন্তাও দ্বিগুণ আকৃতি ধারণ করেছে। দেমেত্রির এমন বহির্ভূত আচরণ থেকে এক অজানা কাব্যের সূত্রপাত ঘটতে যাচ্ছে, যেন ইতিমধ্যেই টের পাওয়া যাচ্ছে তা। নিজের দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করার শিক্ষা লাভ করা নিহাত কোনো ক্রমেই হাল ছাড়াবার পাত্র নয়। পরিস্থিতি যতই কঠিন এবং অপ্রত্যাশিত হোক না কেন, হারার আগে হার মেনে নেওয়ার কোনো অর্থই হয় না। সে এখনো জীবিত, বক্ষপিঞ্জরের আশ্রয়ে হৃদযন্ত্র স্পন্দিত হয়ে চলছে, অর্থাৎ সে এখনো লড়াই চালিয়ে যাওয়ার যোগ্যতা রাখে। দৃঢ় মনোবল এবং তীব্র মনোযোগে ঘন ফ্রিজরা কুঞ্চন ধারণ করলো তার। ডিমিত্রি আদতে একজন দুর্দান্ত বাইকার, যা এর পূর্বে কোনোদিন উপলব্ধি করার সুযোগ হয়নি নিহাদের। একবার পেছনে পোর্শের উদ্দেশ্যে তাকালো সে। হেলমেট পরিধানকৃত আসমানের মৃদু এক ইশারা অনুভব করলো। পাল্টা মাথা হেলিয়ে সামনে ফিরল, হ্যান্ডেলে চেপে বসলো। তার উভয় হাত গতি বৃদ্ধি করলো পুনরুত্তমে। দিমিত্রি বরাবর হতে খুব বেশি সময় প্রয়োজনই হলো না। রাশিয়ান বান্দা মাথা হেলিয়ে তাকালো তার উদ্দেশ্যে। মনে হলো যেন তেজক হাসলো আপন মনে। পরক্ষণেই অতর্কিতে এক ঘূর্ণন তোলো 180 ডিগ্রি কোণে বাইক ঘুরিয়ে নিহাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করলো। ধোঁয়াটে কুয়াশা এবং ট্র্যাকের শুষ্ক ধূলিকণা হেলমেটের অভ্যন্তরে কেসে ফেলল নিহাদ। দিমিত্রি ততক্ষণে তার ধরা ছোঁয়ার বহু দূরে পৌঁছে গেছে, এমনকি আসমানের পোর্শেও তাকে অতিক্রম করে ফেলেছে। সাইড ভিউ মিররে নিহাদকে লক্ষ্য করলো আসমান। ছেলেটির শরীর সামান্য বেঁকে গিয়েছে, বোধহয় যন্ত্রণা হচ্ছে কিংবা নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণে কষ্ট হচ্ছে। তৎক্ষণাৎ অ্যাক্সিলারেটরে চাপলো আসমান। এক হাতে স্টিয়ারিং এবং অপর হাতে ধরলো গিয়ার। তীব্র থেকে তীব্রতর হতে থাকলো গতি তার। ক্রমশ সন্নিকটে পৌঁছলো দুরন্ত দেমেত্রি। মাথা হেলিয়ে তার গাড়ির অস্তিত্ব লক্ষ্য করে ফুসকুচি করলো রাশিয়ান গ্যাংস্টার। নিজের গতি বৃদ্ধি করলো, তার প্রতিক্রিয়া অনুসরণ করলো আসমানও। একবার বাইক, পরক্ষণেই পোর্শে। তুমুল এক প্রতিযোগিতা আরম্ভ হলো উভয়ের মাঝে। গ্যালারির দর্শকগণ উদ্বিগ্ন এবং উত্তেজিত ভঙ্গিতে চেয়ে আছে। পাশে সরে এলো দেমেত্রি। বান্দার উদ্দেশ্য আজ করে দু হাতে বনবন করে স্টিয়ারিং ঘোরালো আসমান। কর্কশ আর্তনাদ তুলে বাঁক কাটলো পোর্শে। টায়ারের ঘর্ষণে ধোয়াচ্ছে বন ধারণ করলো বায়ু। দেমেত্রির আক্রমণ এড়িয়ে তাকে পাল্টা ধাক্কা দিল গাড়ি। হেলে পড়লো বাইক সামান্য, তবুও জোরদার ভারসাম্য বজায় রাখলো আরোহী। বান্দার এমন ক্রিয়া স্বয়ং আসমানকেও সামান্য বিস্মিত করলো। সুযোগটি গ্রহণ করলো দেমেত্রি। তৎক্ষণাৎ বাইক হেলিয়ে সন্নিকটে সরলো, তাকালো গাড়ির টায়ারের দিকে। উদ্দেশ্য কি বোঝা সম্ভব হলো না তা। যতক্ষণ না পকেটে থেকে ধারালো কিছু প্যারেকের মতন সরঞ্জাম উক্কি দিল, একটি ঠোক গলদকরণ করলো আসমান। মুহূর্তের মাঝে স্টিয়ারিং ঘুরিয়ে দিল। উদ্দেশ্য গাড়িকে ট্র্যাকের প্রান্তে সরিয়ে নেওয়া। তার পিছিয়ে আসা অনুভব করে বিজয় হাসলো। রাশিয়ান পাতা এক লহমায় ছুড়ে দিল হাতে সবকিছু ট্র্যাকের মাঝে। আসমানের পোর্শে টায়ারের দিকে গড়িয়ে গেল তা। হঠাৎ অবিশ্বাস্য গতিতে তেড়ে এলো দ্বিতীয় বাইকটি। দেমেত্রি এবং আসমান উভয়ই হতবিহ্বল হয়ে খেয়াল করলো নিহাদকে। বাইকের পেছনে টায়ার মাটিতে ঠেকানো, সামনের টায়ার ভারসাম্য রক্ষা করে ভূমি থেকে তুলে ধরেছে শূন্যে। পেরেকের মাঝে এঁকে বেঁকে পথ করে মুহূর্তেই দেমেত্রি বাইক নিকটে এলো। এক ঝটকায় বাইককে সোজা করে মাটিতে ঠেকালো। কিছু বুঝে ওঠার পূর্বে 360 ডিগ্রি করে ফনফন করে বাইক ঘুরিয়ে তুলল। এক বায়ু ঘূর্ণে তুলল চারিপাশে। দেমেত্রি তার নিজের পরিকল্পনায় বশ হতে বাধ্য হলো। ধুলোর কারণে দৃষ্টি ধোঁয়াশা হয়ে গেল তার। নিঃশ্বাস সামান্য রুদ্ধ হয়ে এলো। ওই অবস্থায় নিহাদের হেলমেটের অন্তরালে দৃষ্টি গেল তার। জিভ বের করে ফেংচি কাটছে তাকে এই পাগলাটি বান্দা। এক হাতে হ্যান্ডেল ধরে অপর হাত শূন্যে তুলে দেখাচ্ছে। দুই আঙুলে ভিক্টোরি সাইন দেখে তুমুল বেগে তাকে পাশ কাটিয়ে অগ্রসর হয়ে গেল ট্র্যাক। হতভম্ব হয়ে রইল দেমেত্রি। Go home and cry, losers. উচ্চকণ্ঠে বলে হাত নেড়ে বিদায় জানিয়ে নিহাল রীতিমতো বায়ুর বেগে ছুটে গেল তার বাচ্চামো। লক্ষ্য করে এমন গুরুতর ভঙ্গিতেও মুহূর্ত হেসে ফেল আসমান। এই ছেলে কোনোদিন শুধরাবে না। অবশ্য সে পরিবর্তন হোক
তা আসমানও চায়ও না। নিহাদের এই ছন্ন ছাড়া উৎফুল্ল বৈশিষ্ট্য তাকে আর পাঁচজন সাধারণের মাঝে অসাধারণ করে তোলে। নিহাত তাদের পেরিয়ে যেতে হতবিহ্বল দিমিত্রির দিকে নজর গেল তার। তির্যক চাহনি হেনে আসমান গিয়ার চেপে ধরে এগিয়ে গেল ট্র্যাকে। মাথা ঝাঁকিয়ে নিজের বিস্ময়ের পর্ব সমাপ্ত করে দিমিত্রিও গতি বাড়ল। স্পন্দন তার সীমা ছাড়িয়েছে, উদ্বেগে নয় ক্রোধে, কিন্তু আত্মবিশ্বাসী অস্তিত্ব। সেই হাসবে সেই অধর তার এই মুহূর্তে থেকে হাস্যরেখায় উদ্ভাসিত হলো। অতি ক্ষিপ্র গতিতে ছুটলো আসমানের পোর্শের উদ্দেশ্যে। সহসায় গাড়ির পেছনের হেডলাইট বরাবর প্রচন্ড এক ধাক্কা হানলো। সম্মুখে বেগের কারণে আসমান ছিটকে গেল সামনে, শুধুমাত্র সিট বেল্টের কারণে রক্ষা হলো কিছুটা। টান লাগলো বুকের অংশে, হেলমেট ঝুঁকে গেল স্টিয়ারিং এ এক ঝটকায়। জানলা দিয়ে বাইরে তাকালো আসমান। দিমিত্রির দ্বিতীয় ধাক্কা ট্র্যাকের পাশে ছেলে দিল। অভিজ্ঞ ভঙ্গিতে সামনে এগিয়ে গেল রাশিয়ান আরোহী। বাঁকা হাসলো আসমানকে লক্ষ্য করে। পরের মুহূর্তে বাইক ছুটিয়ে তেড়ে গেল নিহাতের উদ্দেশ্যে। প্রশস্ত নিহাত নিজের বাইক নিয়ন্ত্রণ নিল মুহূর্তেই। দিমিত্রি পাশে পৌঁছে সহসায় তার দিকে হাত বাড়িয়ে গ্রীবাদেশ আঁকড়ে ধরলেও কম যায় না নিহাত। পাল্টা দিমিত্রির কঙ্কটে কিন্তু গোলাপ চিহ্ন কঞ্চ চাপড়ে ধরল উভয়। বাইক হেলে দিলে পাশাপাশি চলো। রাশিয়ান শক্তির সঙ্গে এই দুর্বল শরীরে পেরে উঠতে বেগ পোহাতে হচ্ছে নিহাদের। সম্পূর্ণ দেহ ঘমার্ত হয়ে পড়েছে। দত্তি অধর কামড়ে এক ছটকা দিমিত্রিকে স্পিজো মনিটরের উপরই ছেড়ল। তার অবশ পা লক্ষ্য করে লাথি হাঙালো গ্যাংস্টার। কুকড়ে গেল নিহাত। বাইক ভারসাম্য হয়ে পড়লো। এই বুঝি আশ্রে পড়ল ট্র্যাকে। বিজয়ী বেশি হাসলেও তা চিরস্থায়ী হলো না দেবেশ্রী অধরে। ঘূর্ণিঝড় হয়ে তেড়ে এলো পড়ছে এক লহমায়। পার্শ্ববর্তী স্থান দখল করলো মুহূর্তেই। মাঝখানে জানালা দিয়ে হাত বাড়িয়ে নিহাদের সীতারা স্পর্শ করে জোর ঠেলায়। বাইকটিও জোরে করে সোজা করেই দিল আসমান। প্রচন্ড ইচ্ছাশক্তি কাজে লাগে নিহাত বাইকের দখল নিজ আয়তায় নিল। তারপর জল চলে দৃষ্টিতে ফিরে থাকলো ড্রাইভিং সিটে থাকা গুরুর উদ্দেশ্যে। শুধুমাত্র তার গুরু নয়, তার বড় ভাই। যে কোনো মুহূর্তে যে তার জন্য সর্বোচ্চটুকু দিয়ে লড়াইতে প্রস্তুত। এক অমলিন হাসি ফুটল চঞ্চলার মুক্ত বিহঙ্গের ছোঁচে। আসমানকে অবলোকন করে পাশে দিমিত্রির দিকে তাকালো সে। রাশিয়ান বান্দার দৃষ্টি হতচকিত হলো। দুই বাংলাদেশি যোদ্ধা, একজনের দুর্বার বাইক, অপরজনের হিংস্র পোর্শে, পাশাপাশি তুমুল গতিতে অগ্রসর হওয়া এবং তার উদ্দেশ্যে নিক্ষেপ করা দৃষ্টি এক হিমশীল শিহরণ খেলিয়ে দেয় সমস্ত অস্তিত্বকে। এই জুটিকে মাত দেওয়া ওই অন্তরিক্ষের মাঝে তারকা রাশি গণনার ন্যায় অসম্ভব। নিজের অজান্তে এক শক্ত ঝোঁক দিমিত্রির কণ্ঠনালী বেয়ে পাকস্থলিতে নেমে গেল। তার বিচলিত মুহূর্তে সুযোগ নিল নিহাত। এক বাইক এক ঝটকায় ঘুরিয়ে এনে দেহে সর্বশক্তি কাজে লাগে মুখ এক আঘাত হানলো দিমিত্রির বাইকে। সর্বাঙ্গ কাঁপলো তার। যন্ত্রণা তরঙ্গ খেলে গেল শির দ্বারা, তবুও অটল সে সম্মুখে এগিয়ে কয়েক খুঁটি কেচে তীব্র গতিতে বাইক উঁচিয়ে ছুটতে গেল সামনে। পিছনে ফেলে গেল এক পরাজয়ের উপাখ্যান। দিমিত্রি ভারসাম্য হারিয়ে ট্র্যাকের বাইরে ছিটকে গেল। অপরদিকে দ্রুত নিকটে আসতে থাকা সমাপ্তি রেখা এক লহমায় পেরিয়ে গেল নিহাত। তীব্র উল্লাসে এবং মাতমে ফেঁচে পড়ল গ্যালারি। এবারে কোনো প্রকার উদযাপন করলো না নিহাত। বাইকটি থামিয়ে লাফিয়ে নামলো নিচে। হাঁটু ভেঙে এলো তার। দুহাত মাটিতে ঠেকে নতজন হয়ে বসলো। ইচ্ছে হলো হেলমেটটা খুলে ছুঁড়ে ফেলতে। তীব্র কাঁপুনি দিচ্ছে শরীর। অপরদিকে পা দুটো যেন আর শরীরের অংশ নয় এমন ভঙ্গিতে স্থবির হয়ে পড়ে রয়েছে। হাঁপাচ্ছে সে। হৃদযন্ত্র স্পন্দিত হচ্ছে দারুণভাবে। তার অবয়বের পানে চেয়ে রইল প্রত্যেক সদ্য যুদ্ধজয়ী এক আপ্লুত সৈনিক যেন। অপরদিকে দিমিত্রির ট্র্যাকে উঠে এলো। সমাপ্তি রেখা অতিক্রম করতে সক্ষম হলো না। এর পূর্বেই তাকে থমকাতে বাধ্য করলো আসমানের পোষে 180 ডিগ্রি খুনি কেচে বাইকের মুখোমুখি থামলো সে। থমকালো সে তৎক্ষণাৎ বাইক থামিয়ে তীব্র দৃষ্টিতে তাকালো দিমিত্রি। উভয়ে হাঁপাচ্ছে। হৃদযন্ত্রের অনিয়ন্ত্রিত কার্যক্রমে বুক উঠানামা করছে স্পষ্টভাবে। পরক্ষণেই ঘটনাটি ঘটল। এক লাফে নিজের বাইক থেকে নেমে এলো দিমিত্রি। ধৈর্যের বাঁধ অতিক্রান্ত হয়েছে তার। অপরদিকে আসমানও পড়শে দরজা খুলে
পা রাখলো মাটিতে। দুই প্রান্ত থেকে জোর কদমে একে অপরের দিকে এগিয়ে এলো দুই বান্দা। সন্নিকটে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সুঠাম শরীরের অধিকারী দিমেশ্রী জোরালো মুষ্টিবদ্ধ আঘাত আশ্রয় পড়লো আসমানের হেলমেট বরাবর। এতটাই শক্তি সম্পন্ন হলো যে তা হেলমেটের উইন্ডোতে চির ধরে গেল। কোনো প্রকার দ্বিধা ছাড়াই সেটি খুলে ফেলে দিল আসমান। নিজের মাস্ক পরিধানকৃত সহিংস অভিব্যক্তি নিয়ে তাকালো রাশিয়ানের উদ্দেশ্যে। খুব বড় ফাঁদে পা দিয়ে ফেলেছ। এতটুকুই উচ্চারণ হলো। ক্ষিপ্র গতিতে এগুলো দেমেশ্রে মুষ্টি পাকানো হাত তার ঠেকলো আসমানের তালুতে। প্রতিহত করেই তার কবজি পেঁচিয়ে বাহুখানি বাঁকিয়ে ধরল অমানিসা। নিঃশ্বাসের প্রশ্বাসের সুযোগটুকু দিল না সে প্রতিপক্ষকে। হাঁটু তুলে পাঁচর বরাবর আঘাত হানল। নুয়ে পড়ল দেমেশ্রে। তার হেলমেট খোলে সেটি ব্যবহার করে মুখ বরাবর আঘাত হানল আসমান। এতদিনের সব আক্রোশ, ক্রোধ, ঘৃণা সব উপচে পড়ল তার প্রতিটি কর্মে। রোজার বন্দিদশা এই বান্দার, তাতে প্রধান ভূমিকা পালন আসমানের উন্মত্ত প্রতিশোধ আত্মাকে উন্মুক্ত করেছে। রক্ত পিপাসা যেন কণ্ঠ তালু শুকিয়ে এসেছে। সমস্ত গ্যালারি তাদের এই খেলা পিনপত নীরবতার মাঝে উপভোগ করে চলেছে, যেন কারোর তারা কিংবা ইচ্ছে কোনোটাই নেই এই আস্ফালনকে বন্ধ করার। দূরে ছিটকে গিয়ে কোনো মতে নিজের ভারসাম্য রক্ষা করার জমিশ্রে মাথা তুলে আসমানের দিকে তাকালো। নিজের মুখে রক্ত স্বাদ পাচ্ছে সে। অদরের কোণে জমা ফোঁটাটি বেপরোয়াভাবে মুছেই নিল সে। ভুল করছো তুমি। দিমিত্রি বক্তব্যের উত্তর স্বরূপ আসমান এক পা এগোলেন সিঁড়ি দ্বারা। চানচানে নিয়ে দাঁড়িয়ে নিজের নিগুড় কৃষ্ণ গহ্বর মেলল রাশিয়ানের ফ্যাকাশে দৃষ্টিতে। ভুল তো আপনি করেছেন, আমার জ্যোৎস্নাকে আবদ্ধ করার দুঃসাহস দেখিয়ে। ক্ষতপূর্ণ উষ্ঠের হাসিটি দিমিত্রি বিস্মৃত হলো। মাথা হেলিয়ে কৌতুকপূর্ণ দৃষ্টিতে আপাতমস্তক নিরীক্ষণ চালালো। বলল, জ্যোৎস্নার চাঁদ, মেয়েটি ভুল কিছু বলেনি দেখছি। আসমান স্থির থাকলো, শুধুমাত্র মুষ্টিবদ্ধ হলো তার উভয় হাত। অদূর থেকে দৃশ্যটি পর্যবেক্ষণ করে যাচ্ছে নিহাত। বুঝতে পারছে না আদতে এখন কি হতে চলেছে। দিমিত্রি অত্যন্ত ধীর পায়ে হেলে দুলে এগুলো আসমানের দিকে, যেন কোনো তাড়া নেই, কোনো ভীতি। বেপরা ভঙ্গিতে নিকটবর্তী হয়ে বলেই বসল, আফসোস, তোমার জ্যোৎস্না আমার অশুভ ছায়ায় মলিন হয়েছে। অমাবস্যার ছায়া হয়ে তাকে প্রতিটি রাতে আমি একটু একটু করে গ্রাস করেছি। এমন অপবিত্র জ্যোৎস্নাকে কি তুমি কোনোদিন গ্রহণ করতে পারবে চাঁদ? নিজের হৃদস্পন্দনটুকু অনুভূত হলো না আসমানের। এক লহমায় এগোলো দিমিত্রির গৃহবাদেশ পাকড়াও করে তাকে আশ্রয় ফেলল মাটিতে। মস্তিষ্ক বিশ্লেষণের আগেই সুতীব্র আবেগের তাড়নায় অমানিসার হাতে উঠে এলো হিডেন প্লেট। এই বক্তব্যের পর রাশিয়ান গ্যাংস্টারকে ছেড়ে দেওয়া, নিজের পৌরুষত্ব বিসর্জন দেওয়া সামিল। স্বয়ং কলঙ্ককে অপবিত্রতার ভীতি প্রদর্শন করছেন, অত্যন্ত হাস্যকর। বিরতি শুক্ল আসমান তীক্ষ্ণ দৃষ্টিপাত ঘাটালো দিমেশ্রীর নয়নবারর প্রজ্বলিত তার দৃষ্টি এক অব্যক্ত আবেগে। যদি পৃথিবীর সমস্ত কদর্যতা ওর শরীরকে নিষ্পেষিত করে, তবু আমার দৃষ্টি সেই কদর্যতার ফিরে এক উজ্জ্বল দীপ্তিময় নক্ষত্রের প্রতিফলন দেখবে। জ্যোৎস্নার সঙ্গে চাঁদের বন্ধন শারীরিক নয়, আত্মিক। হেজেন ব্লেড আঙুলে চেপে আসমান তাতে তৎ খসে ফিফির করলাম। অমাবস্যার সাধ্য কি চাঁদের জ্যোৎস্নাকে গ্রাস করে? এক মুগ্ধতা ফুটলো ফ্যাকাশে দৃষ্টি মাঝে, হেসে জানালো, দারুণ। তবে আফসোস, তোমার এই অনুভূতি বড়ই অবাস্তব। আদতে যে রোজা এক অশুভ কালকে ডেকে যাওয়া অধরা অস্তিত্ব। তেজক হাসলো আসমান। ব্লেডটি সে নিয়ে এলো দিমিত্রির কঞ্চ বরাবর নির্দ্বিধায় ঘোষণা করলাম, যদি রোজা অশুভ কালো অস্তিত্ব হয়, তবে আমি বর্ণান্ধ। বাক্যটি দিমিত্রিকে থমকাতে বাধ্য করলো। ফ্যাল করে তাকালো সে আসমানের উদ্দেশ্যে। অমানিসার তৃপ্তির প্রতি প্রগাঢ় আত্মবিশ্বাসে এবং যে কোনো পরিস্থিতিতে তার ঝাল হয়ে দাঁড়ানোর প্রয়াস রাশিয়ান গ্যাংস্টারের হৃদয়ে অনুভূতির ঝড় তুলল। ক্ষিপ্র গতিতে এগিয়ে আসতে দেখলো সে আসমানের ব্লেডটিকে। অতঃপর এক ঝটকায় আসমানের শরীরে পাশে মাটিতে গড়িয়ে পড়লো। ব্লেডটি ছিটকে গেল দূরে। নিজের বাহুতে প্রচণ্ড যন্ত্রণার অনুভব হলো। অপর হাতে সেটি চেপে ধরতে উষ্ণ ধারা টের পাওয়া গেল। হাতটি তুলে ধরতে উভয় মৃদু আভায় উদ্ভাসিত হলো।
রক্তিমতার চিহ্ন। শরীর সামান্য কুকড়ে এলো আসমানে, সহ্য করলো যন্ত্রণাটুকু। তার দাঁত দিয়ে ছোট কামড়ে বুলেট তার বাম বাহু ঘেঁষে বেরিয়ে গিয়েছে, রক্তের ধারা ক্রমশ জ্যাকেটের হাতা ভিজিয়ে তুলেছে। অদূরে নিহাত এতক্ষণ যাবৎ নিজের শরীরকে নিয়ন্ত্রণে আনার চেষ্টায় হস্তক্ষেপ করতে না পারলেও বর্তমানে দৃশ্য তার চিত্তকে নাড়িয়ে দিল। সমস্ত গ্যালারি প্রায় শূন্য হয়ে পড়েছে, সমস্ত লোক ট্র্যাকে নেমে এসেছে, যার মাঝে অর্ধেকেরই নিকটই রয়েছে পিস্তল এবং রিভলভার জাতীয় অস্ত্র, যার প্রত্যেকটি তাক করা একটি মাত্র বান্দার উদ্দেশ্যে। আসমান দিমিত্রি সব জানত। উপলব্ধি শিহরণ খেলে গেল নিহাদের সর্বাঙ্গে, লাফিয়ে উঠল সে, পা জোড়ার কম্পন মানল না, এক ছুটে পৌঁছাতে চাইল আসমানের কাছে, কিন্তু সম্ভব হলো না। একদল অস্ত্রধারী তাকেও ঘিরে ফেলল। রেসিং ট্র্যাকের বর্তমান অবস্থা অস্ত্রের মুখে জিম্মি হয়ে যাওয়া আসমান এবং নিহাত। দিমিত্রির খিলখিল প্রফুল্ল হাসির ধ্বনিতে উদ্ভাসিত হলো সমস্ত প্রাগর। অত্যন্ত ধীরে আসমান উঠল। পকেটে একটি রুমাল রয়েছে তার, সেটি বের করে নিজের বাহুতে পেঁচালো। সুচারু দৃষ্টিতে নিজেকে ঘিরে রাখা প্রত্যেক অস্ত্রধারী ব্যক্তির দিকে তাকালো। সামান্যতম ফাঁক ফোকর নেই, অগণিত অস্ত্র তার মস্তিষ্কে ঘিরে রয়েছে। বিন্দুমাত্র নড়চড়ও বুলেটের চের গর্জনের কারণে হবে, তবুও নিটল হিমালয় নতজানু হতে নাড়াচ্ছে। কৃষ্ণগহ্বর জুড়ে নির্ভীক ভঙ্গি তার, তাতে অদূরে দাঁড়ানো দিমিত্রিকে বেশ বিনোদিতই মনে হলো। গ্যালারির অর্ধেক মানুষই তার নিজস্ব লোক ছিল, আর সকলের হুমকি স্বরূপ অবস্থানের বিপরীতে একটি মাত্র অস্তিত্বের উচ্চ শিরে দণ্ডায়মান অবয়ব তাকে মুগ্ধ করল। বুঝতে অবকাশ রইল না কেন তার স্ত্রী এই চাঁদকে গ্রাসের অভিলাষে মত্ত। কোমল চাঁদ নয় এ, শীতলতার আবেশে স্থবির করে দেয়া মহাচন্দ্রের উদ্ভাসে। আর এই মহাচন্দ্রকে বেকায়দায় ফেলার পরিতৃপ্তি দিমিত্রির অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে সুখ শিহরণ খেলিয়ে দিল। চেকমেট, দি গ্রেটার মুন। রাশিয়ান গ্যাংস্টারের কণ্ঠের উদ্গীরণ ট্র্যাকের মাঝে নীরব উদ্বেগ খেলিয়ে দিল। স্থির দৃষ্টিতে তাকালো আসমান, নড়ল না এক চুল, অন্যথায় ঝাঁঝা হয়ে যাবে তার সমস্ত অস্তিত্ব। দিমিত্রি বিস্তৃত হাসি নিয়ে এগিয়ে এলো, অস্ত্রের বলয় ভেদ করে অভ্যন্তরে প্রবেশ করলো, মুখোমুখি হলো অমানিসার। এক দুর্ধর্ষ রেসের আয়োজন, জাহাজ থেকে আমাকে সূক্ষ্ম মাটিতে টেনে আনার দুর্দান্ত পরিকল্পনা। হাততালি দিয়ে উঠে আবারও হাসলো দিমিত্রি। পরক্ষণেই সেই হাসি শ্রিয়মান হয়ে এলো তার। নিঃশব্দ আসমানের অবয়বের চেয়ে গম্ভীর কণ্ঠে বললাম, একটাই ভুল হয়ে গেছে তোমার, প্রতিপক্ষকে অবজ্ঞা করে ফেলেছো। এতটাও বুদ্ধিহীন ভাববে তুমি আমায়? কল্পনা করিনি মিস্টার মেশিং। উদ্দেশ্য আসমানের নিকট থেকে প্রতিক্রিয়া লাভ, কিন্তু তা সম্ভব হলো না। নির্বিকার হিমালয় সেই একই দৃষ্টি স্থির রেখেছে, দেখছে তাকে। হারের পর্যায়েও তার কোনো প্রকার আগ্রাসন নেই। বিনোদিত হলো দিমিত্রি, মাথা খাত করে কৌতুকপূর্ণ কণ্ঠে শুধল, তোমার আমার মধ্যে পার্থক্য কি জানো? নিঃশব্দ তাতে তীর্যক হাসির ঝিলিক তুলে রাশিয়ান বান্দা ঝুঁকলো বরাবর। কৃষ্ণগহ্বরের আপন ফ্যাকাশে নজর মিলিয়ে জানালো, আই এম এ গ্যাংস্টার অ্যান্ড ইউ আর এ লোন উল্ফ। মাস্কের অন্তরালে একটি শক্ত ঢোক গণতকরণ করলো আসমান। দিমিত্রি মিথ্যে বলছে না, তার নিজস্ব দল রয়েছে যেখানে আসমান সর্বদা একা। এখানেই হয়তো দিমিত্রির জয়, তবুও কম্পিত হলো না তার চিত্ত, বরং সগর্বে উত্তোলিত হলো নিগুড় শোষণীয় কৃষ্ণগহ্বর বস্ত্রকঞ্চে ঘোষণা করলাম, বাঘ কখনো দল বেঁধে শিকার করে না মিস্টার ভলকভ। বক্ষমাঝে এক শীতল শিহরণে উপস্থিতি টের স্পষ্টই পেল দিমিত্রি। এই অবিচল বান্দার নিশ্চিত পরাজয়ের প্রান্তে দাঁড়িয়েও অকুতূহলী অভিব্যক্তি তাকে আরো একবার স্মরণ করিয়ে দিল কত বিচিত্রই না হতে পারে স্রষ্টার সৃষ্টি মানুষ। এক পদক্ষেপ অগ্রসর হলো আসমান, অস্ত্রের ছলছলানি ধ্বনিও তাকে এবার রুখতে সক্ষম হলো না। দিমিত্রির প্রগাঢ় শূন্যতায় ঘেরা নয়নে নিজের তৃপ্ত অমানুষক খচিত দৃষ্টি ফেলে বললাম, If you are a gangster, then I am the monster. চোখের পলক ফেলার পূর্বে ঘটনাটি ঘটল। যেসব ব্যক্তি আসমান এবং নিহাদের উদ্দেশ্যে অস্ত্র তাক করে রেখেছিল, তারা অতর্কিতে নিজেদের নিশানা ঘুরিয়ে একে অপরের দিকে ফিরালো। চাওরের চারিপাশে থেকে স্নাইপারের দল নিজেদের রেড ডট
ফেললো ট্র্যাকের চারিদিকে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর বুক বরাবর। সকলেই হতভম্ব এবং দ্বিধান্বিত হয়ে চারিদিকে তাকালো। দিমিত্রি এক ঝটকায় নিজের লোকেদের দিকে তাকালো। প্রত্যেকেরই মাথায় অস্ত্র ঠেকিয়ে রেখেছে অপর কেউ। দৃশ্যটি এমন যে মধ্যিখানে আসমান নিহাত, তাদের ঘিরে বলয় দিমিত্রির লোকজন এবং তাদের ঘিরে রয়েছে অপর এক পক্ষ যাদের পরিচয় সম্পর্কে রাশিয়ান গ্যাংস্টার সম্পূর্ণ অজ্ঞাত। কি হচ্ছে এখানে? মস্তিষ্কে এক দারুণ বিপদ সংকেত অনুভূত হলো দিমিত্রির। তারপরে এক্সকিউজ মি, প্লিজ জায়গা দিন, আমার এন্ট্রির সময় হয়ে গিয়েছে। অচেনা কণ্ঠস্বরটি শ্রবণতে দিমিত্রি ফিরে তাকালিয়ে তাকে বলয়ের অভ্যন্তরে প্রবেশ করতে দেখলো কাউকে। আপাতমস্তক পর্যবেক্ষণ করলো সেই অসিতকে। বাইক স্যুট জুড়ে ধুলোবালি এবং রক্তের ছোপ ছোপ দাগ লেপটে রয়েছে ছেলেটির। এই প্রথম সুদর্শন তীক্ষ্ণ মুখখানি দৃষ্টিগোচর হচ্ছে। প্লেয়ার গামা ভিকে এনা মরে গিয়েছিল? দিমিত্রির হতবিহল দৃষ্টি লক্ষ্য করে তির্যক হাসলো ভিকে। নিজের পোশাকে লেপে থাকা রক্ত ঝাড়ার ভান ধরে ফিসফিস করল। আহা, শুকিয়ে একদম কালচেটে পড়ে গিয়েছে গো, ঘষে ঘষে তুলতে হবে দেখছি। নয়ন তুলে হতবাক রাশিয়ানের মাঝে দৃষ্টি ফেলে দু হাত পকেটে গুজলো ভিকে। তারপর প্রফুল্ল ভঙ্গিতে জানালো, আমার পরিচয়টা দেওয়া হয়নি তাই না? অফিসার আরিফিন কবির ফ্রম ইন্টারপোল। বজ্রপাত হলো যেন দিমেশের অভ্যন্তরে। প্রসারিত দৃষ্টিতে হতবাক চেয়ে রইল সে এবং জিম্মি হয়ে পড়া যার সকল লোক দ্বিগুণ বিস্ময় প্রদান করে ধ্বনিত হলো সেই অমিত বজ্রকণ্ঠস্বর। চেকমেট, গ্যাংস্টার দিমিত্রি ভলকভ। আসমানের বক্তব্য প্রতিধ্বনি হলো বারংবার এক অশরীর রূপকথার ন্যায়। পলকহীন নয়নে চেয়ে থাকলো জেমিস্ট্রে। মস্তিষ্ক তার বিশ্লেষণে অক্ষম। তার অক্ষমতায় চূড়ান্ত সীমানায় ছেলে দিয়ে নিহাত অতি অবহেলায় বলয় ভেদ করে আসমানের পাশে এসে দাঁড়ালো। গুরুর কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে নিজের তর্জনী চিবুক চেয়ে বিস্তর হেসে জানালো, You play games and we play tricks, baby. কোনো প্রকার প্রতিক্রিয়া প্রদর্শন করল না জেমিস্ট্রে। শুধু অনুভব হলো এক ভয়াল অনুভূতি, ঠিক যেমনটা হয় ফাঁদে পড়ে হাঁসফাঁস করতে থাকা শিকারের। অথচ এতদিন সে জানতো না সে আদতে শিকারই নয়, বরং শিকারের চরিত্রে ছিল। ইন্টারপোল বিশ্বব্যাপী আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সক্রিয় অংশ গ্রহণে গঠিত এক আন্তর্জাতিক অপরাধ নির্মূল কমিশন। সারা পৃথিবীতে মানব কিংবা মাদক পাচার, রাহাজানি, হত্যা, জুয়া ইত্যাদি অপরাধমূলক কর্মকাণ্ড দমনে ইন্টারপোল অগ্রগণ্য ভূমিকা পালন করে থাকে, যা বিস্তৃত হয় নির্দিষ্ট দেশ কিংবা জাতিভেদের সীমানা পেরিয়ে তারপর কোনো স্থানে গুরুত্বপূর্ণ অপরাধী পাকড়াওয়ের গোপনীয় মিশন পর্যন্ত। আরিফিন কবির ছদ্মনাম ভিকে সম্পৃক্ত তেমনি এক মিশনের পরিচালনায় যুক্ত হয়েছে। বিষয়টি তার নিকট ছিল সম্পূর্ণ খোলাটে। হুট করে একদিন মাঝরাতে হেডকোয়ার্টারে ডাক পড়ে তার। উচ্চপদস্থ অফিসার তাকে অবহিত করেন সুদূর রাশিয়া হতে পলাতক এক গুরুতর অপরাধীকে পাকড়াও করতে ইন্টারপোল এমার্জেন্সি এক ডিপ কভার স্ট্রেং করতে অপারেশন সংগঠিত করতে যাচ্ছে, যার দায়িত্ব তার উপর অর্পিত হয়েছে। বলা বাহুল্য নয়, অত্যন্ত দ্রুততম সময়ের মাঝে এতটা তোড়জোড় আরিফিনকে একটা ধারণা প্রদান করেছিল। এই মিশন শুধুমাত্র অপরাধ দমনের উদ্দেশ্যেই নয়, রাজনৈতিক কিংবা ব্যক্তি স্বার্থে পরিচালিত হতে চলেছে। অভিজ্ঞতা তাকে নিশ্চিত করেছে এর পেছনে নিশ্চয়ই কোনো রাঘব পোয়ালের হাত রয়েছে। তবে সেই রাঘব পোয়ালের সত্যিকার পরিচয় তার নিকট ধোঁয়াশা হিসেবেই থাকে যতদিন না ওই খ্রিস্টগহ্বরের অধিকারী মানুষটির সঙ্গে তার অভাবনীয় এবং অপ্রত্যাশিত এক সাক্ষাৎ হয়। দেশের চট্টগ্রাম অঞ্চলের মধ্যবর্তী কোনো এক স্থানে, যেটাকে আধুনিক ভাষায় বলা হয় হাইট আউট, স্বচ্ছ আভায় উদ্ভাসিত কক্ষটির অভ্যন্তরে প্রবেশ করে আরিফিন থমকে দাঁড়ায়। একটি টেবিল ঘিরে দণ্ডায়মান মানুষগুলো বিনা কারণেই তার শিরদাঁড়ায় সামান্যতম শিহরণ খেলিয়ে দিল। তবু উচ্চশিরে সে প্রবেশ করলো। নিবিড় পর্যবেক্ষণ চালালো চারিদিকে। তার নিজের টিমের অফিসার কয়েকজনও উপস্থিত। এক সুদর্শন ছেলে কেবিনেটের উপর বসে পাতল আছে, হাতে একটি আপেল, তাতে আলছে কামড় বসিয়ে এক কানে লম্বাটে ধাতব দুল
ঢেউ খেলিয়ে সে নির্বিকার দৃষ্টিপাত করে আছে। তবে সকলের মাঝে দৃষ্টি হরণ করা ব্যক্তিটি দণ্ডায়মান একটি হোয়াইট বোর্ডের নিকটে। তাতে ইতিমধ্যে প্রচুর আঁকিবুকি কাটা হয়েছে। আরিফিন প্রবেশ করতেই লাল নীল মার্কার হাতে ব্যক্তিটি ঘুরে তাকালো সুগভীর দৃষ্টি। তার আপত্তিত হলো অফিসার ওপর আপাত মস্তক পর্যবেক্ষণ চালিয়ে থমকালো মুখমণ্ডল বরাবর। বজ্র হত হলো যেন আরিফিন ফ্যালফ্যাল করে চেয়ে রইল ওই নিগুড় কৃষ্ণ গহ্বরের মাঝে। ঘটনাটি আজ থেকে 12 কি 15 বছর আগে সংঘটিত হলেও আজও তার স্মৃতিপটে দিনটি সবুজ্জ্বল। প্রচন্ড বর্ষণের রাত, সেই রাতে তার তর্জনী আঁকড়ে একটি মাত্র ছাত্র আশ্রয়ে বাড়ি ফিরেছিল গার্মেন্টস কর্মী মা। বাবা বহু পূর্বেই অপর নারীর মায়ায় বিভোর হয়ে সংসার ত্যাগী হয়েছে, কিন্তু মা তো সন্তানকে ছাড়তে পারে না। এক নীরব সংগ্রাম জীবনের সঙ্গে। সড়কে কোনো মানুষ তো দূরে থাক, জীবজন্তু পর্যন্ত ছিল না, ছিল কিছু নর পশু দানব। তার মাকে টেনে হিসড়ে হায়নার দলটি নিয়ে গেল ফুটপাতের পাশে ছোপে। চিৎকার আর আহাজারি বাদে আরিফিনের আর কিছুই করার ছিল না। চেষ্টার দরুন ছুরির আঘাতে বিক্ষত হয়ে ভেজা শক্ত ফুটপাত ধরে পড়েছিল সে। গড়িয়ে নামছিল রক্তধারা। স্পষ্ট স্মরণে রয়েছে দৃশ্যটি আজও। অতর্কিতে এক বজ্রপাত ঘটেছিল, অমানিসার ছায়া এবং বাড়িধারার আস্তরণ হচ্ছে আবির্ভূত হয়েছিল এক অবর্ণীয় অস্তিত্ব। কিশোর মাস্টার সম্পূর্ণ শরীরে চুপচুপে ভেজা, অতিরিক্ত সূক্ষ্ম মুখমণ্ডল জুড়ে নির্বিকার ভাব এবং প্রজ্বলিত এক কৃষ্ণ গহ্বর খচিত নয়নে এক পলক আরিফিন এবং পরক্ষণে হায়নার দলের উদ্দেশ্যে তাকিয়েছিল সে। অতঃপর যা হয়েছিল তা কোনো অতি মানবীয় দৃশ্য ব্যতীত ভিন্ন কিছু নয়। একা এক কিশোর বনাম উন্মুক্ত নরপশুর দল। তবুও মোকাবেলায় বেগ পোহাতে হলো সকলকে। এ যেন কোনো মানব নয়, যন্ত্র, এক মৃত্যু প্রদানকারী যন্ত্র। অতিরিক্ত দুর্বলতা, ভীতি এবং রক্তক্ষরণে জ্ঞান হারিয়েছিল আরিফিন। অতঃপর দ্বিতীয়বার যখন সে দৃষ্টি মেলে, তখন নিজেকে আবিষ্কার করে হাসপাতালের বিছানায়। অক্ষত মা তার, শিউরে বসা, নিরাপদ, পবিত্র, সুস্থ। ঝরঝর করে কেঁদে ফেলেছিল আরিফিন। মায়ের বুকে মুখ গুজে তার সজোরে কান্না হাসপাতালের অপর রোগী এবং কর্মচারীদেরও ভাগরুদ্ধই করে দিয়েছিল। তার বিছানার টেবিলের ওপরে তাজা ফলমূলের প্যাকেট এবং একটি ছোট্ট চিরকুট ছিল। সেটি তুলে খুলতেই গোছা গোছা অক্ষরে লিখিত দেখা গেল, এমন একজন পুরুষ হও যে নিজের মাকে রক্ষা করতে জানে। কিশোর ছেলেটি ঠিক যেমন ভাবে অতর্কিতে এসেছিল, তেমনি অগোচরে উধাও হয়ে গিয়েছিল তার জীবন থেকে। মায়ের থেকে জেনেছিল সে তাদেরকে হাসপাতালে পৌঁছে দিয়েই চলে গিয়েছে। এক অমোঘ প্রতিজ্ঞা নিয়েছিল সেই দিন, যেদিন আরিফিন মাকে রক্ষা করার মতন উপযুক্ত করে নিজেকে গড়ে তুলবে সে। আজ সেই পর্যায়ে সে পৌঁছেছে যেখানে নিজেকে কারো সম্মুখে নত করার প্রশ্নই উত্থাপিত হয় না। তবুও সেই রাত্রি এবং সেই অজানা অস্তিত্বকে সে কোনোদিনও ভুলে যাওয়ার মতন দুঃসাহসে করেনি। মানুষের ভাগ্য কতই না বিচিত্র, স্রষ্টার পরিকল্পনা বোঝার সাধ্যকার। এই কিশোরে আজ আরিফিনের সামনে দণ্ডায়মান। গায়ে গতরে অনেকখানি বৃদ্ধি লাভ হয়েছে তার, অবয়ব জুড়ে প্রাপ্তবয়স্ক অনুভব। সেই সূক্ষ্ম মুখমণ্ডল আড়ালকৃত মাস্কের অন্তরালে। তবুও ওই শোষণীয় কৃষ্ণ গহ্বর চিনতে আরিফিনকে বেগ পোহাতে হয়নি। নিজের হৃদস্পন্দন রীতিমতো থমকে যেতে অনুভব করলো সে। যখন উভয়ের মাঝে দৃষ্টি বিনিময় হলো, অতঃপর নির্বিকার ভাবে নিজের দৃষ্টি সরিয়ে নিল তার অব্যক্ত প্রেরণা। একটি দীর্ঘ প্রশ্বাস টানলো আরিফিন। নিঃশব্দে কক্ষের অভ্যন্তরে এসে বোঝে দৃষ্টি ফেল। বক্ষ মাঝে হৃদযন্ত্র তার হৃদস্পন্দিত হতেই থাকলো অস্বাভাবিক এক গতিতে। বোর্ডের সামনে দণ্ডায়মান আসমান নিজের কাজে মগ্ন। কেউই তাকে কোনো প্রকার বাধা দিচ্ছে না। একমাত্র নিহাদি খানিকক্ষণ কি যেন ভাবলো, অতঃপর আপেলটি ধরে রেখে লাফিয়ে মেঝেতে নেমে এসে পিপির করল। So, this is the plan. উত্তরে শুধুমাত্র মাথা দোলালো আসমান সামান্য। নিজের কার্যক্রম জারি রাখলো। একজন এজেন্ট নিজের তর্জনী চিবুকে খসে পিপির করল। একটা রেস, প্রতিযোগীদের আত্মত্যাগ, গ্যাম্বলিংয়ের উত্তাল অপরাধী, প্রমাণ দেই সন্দেহ, অন্তিম চালের বাজিমাত। এটা প্ল্যান এ। আসমানের গভীর কণ্ঠস্বরে সকলে কিছু বিস্মিত হলো। অপর একজন সুথল। প্ল্যান এ? তাহলে আমাদের হাতে প্ল্যান বিও রয়েছে।
উত্তরস্বরূপ মাথা দোলালো নিহাত। আপেলে দীর্ঘ এক কামড় বসিয়ে আইসি ভঙ্গিতে চিবুতে চিবুতে জানালো, অবশ্যই। আমাদের মনে হয় আমরা দ্বিতীয় পরিকল্পনা ছাড়া কাজ করি। সকলে একে অপরের মাঝে দৃষ্টি বিনিময় করলো। তাদের মিশনের সঙ্গে এই বান্দাদের সংশ্লিষ্টতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। প্রভাবশালী ব্যক্তি এবং সাহায্যকারী হিসেবে তারা স্থান পেয়েছে এই মিশনে, এতটুকুই ব্যাখ্যা পেয়েছে তারা। তবে উভয় অস্তিত্ব যে আদতে ভিন্ন কিছু তা উপলব্ধি কঠিন নয়। আসমা পেছনে ফিরে এক দফা গভীর দৃষ্টি ফেলে প্রশান্ত অথচ শীতল কণ্ঠে জানালো, দিমিত্রি ভলকভ কোনো মস্তিষ্কহীন প্রাণী নয়। এই রেইসের অন্তরালে তাকে ধরতে পাতা ফাঁদের উপস্থিতি সে অনুভব করবে পূর্বেই। এর নিশ্চয়তা 90%। আপনি এতটা জোর দিয়ে কিভাবে বলছেন? একজন প্রশ্ন ছুটতে আসমান মাথা কাত করে বলল, ট্রাস্ট মি, এ গ্যাংস্টার ক্যান ডু আ লট। আরিফিন মনোযোগ দিয়ে সবকিছু শুনে গেল, অতঃপর উচ্চারণ করলো, অর্থাৎ আমরা সব কিছুর জন্য প্রস্তুত থাকবো, তাই তো? টার্গেটটাকে এমন বিশ্বাস দিতে হবে যেন সে ভাবতে থাকে খেলা আদতে তার নিয়ন্ত্রণ রয়েছে। অতঃপর অন্তিম পর্যায়ে খেলার পর মোড়ে ঘুরিয়ে বাজিমাত চাল দিতে হবে। এক মরণ কামড়, যে কামড়ের বাঁধনে থেকে মুক্ত হওয়া অসম্ভব। নিয়াদের কঞ্চে অব্যক্ত এক অশুভ উৎকীর্ণ ঘটলো। সকলের দৃষ্টি তার উদ্দেশ্যে ঘুরে গেল। তাদের তির্যক হেসে আপেলে অন্তিম কামড় বসালো সে। এ যেন তার সেই নির্দেশিত মরণ কামড়। আশা করছি আপনারা সবাই খুব ভালো অভিনয় করতে জানেন। অন্তিম বাক্য সকলে বিস্মিত হলেও আরিফিন সামান্য মাথা ছাগালো। সে অনুভব করতে সক্ষম কি হতে চলেছে, কতটা বৃহৎ পরিসরে তাদের মিশন পরিচালিত হতে যাচ্ছে। সে সূক্ষ্ম জল্পনা কল্পনা এবং বিশ্লেষণ সমাপ্ত করে যখন আরিফিন তার আর টিম হাইটাউট ত্যাগ করেছিল, তখন অপ্রত্যাশিত এক ঘটনাই ঘটে বসল। সকলে সামনে হেঁটে যাচ্ছে, পেছনে আরিফিন। হঠাৎই নিজের পাশে এক প্রভাবশালী অস্তিত্ব অনুভব করে অফিসার ঘুরে তাকাতে আবিষ্কার করলো আসমানকে। তার পাশাপাশি হেঁটে আসছে, উভয় হাত তার প্যান্টের পকেটে গুজে রাখা। সহস্র প্রশ্ন উত্থাপিত হলো আরিফিনের অন্তরে, কিন্তু সেসব উচ্চারণের সমীচীন মনেই করলো না। এই ব্যক্তি তাকে স্মরণে রাখেনি, তবু বোকার মতন হবে বিষয়টি আশা করা। তোমার মা ভালো আছেন? আরিফিন কে বিস্ময় চূড়ান্ত সীমানায় ছেলে দিয়ে মৃদু কঞ্চে পিড়পিড় করলো আসমান। তার দৃষ্টি তখনও সামনে। নিজের অভ্যন্তরে এক আবেগের তাড়না অনুভব করলো আরিফিন। অজরে ফুটলো এক কোমল হাসি, উত্তর দিল, মা খুব ভালো আছেন। বর্তমান উপলব্ধি তিমিশ্রীকে উত্তাল উর্মিমালা হয়ে বারংবার ঘাত প্রতিঘাতে বিদ্ধ করছে। এতটা শোচনীয় পরাজয় সে নিজের 34 বছরের জীবনেও কোনোদিন বরণ করেনি। বিস্মিত দৃষ্টি তার আবদ্ধ ওই অচল হিমালয়ের উদ্দেশ্যে। ক্ষুরদার যার চিন্তা শক্তি, নিষ্ঠুরতা যার অলঙ্কার, তার ফ্যাকাশে নয়ন জুড়ে প্রগাঢ় অমানিসার দৃষ্টিপাত, অব্যক্ত এক চেতনা, শীতলতম উপাখ্যান। সত্যি তিমিশ্রী ভলকভ আজ পরাজিত হয়েছে। নিজের সূক্ষ্ম থেকে সূক্ষ্মতার পরিকল্পনায় বিন্দুমাত্র ফাঁকফোকর রাখেনি আসমান। গোটা রাশিয়ান গ্যাং ডাইনোসরাসকে বাগে আনা কষ্টকর হবে বলে সুচারুভাবে আইন প্রয়োগকারী সংস্থা ইন্টারপোলকে জড়িয়েছে নিজের রেমান নামের প্রভাব এবং প্রতিপত্তি কাজে লাগিয়ে। ফলাফল কি হতে পারে সে সম্বন্ধে বিস্তর চিন্তা ভাবনা করছে। এক এক ফলের জন্য এক এক পরিকল্পনা। শুধুমাত্র প্ল্যান এ কিংবা বি নয়, আসমানের কাছে বর্তমানে প্ল্যান সি থেকে প্ল্যান ই পর্যন্ত সাজানো রয়েছে। সেই তথ্য অবশ্য একান্ত নিকট লোক ব্যতীত কেউ জানে না। শত্রুকে সর্বোচ্চ উল্লাসে ফাঁসিয়ে অন্তিম লগ্নে অহংকার গুড়িয়ে দেওয়া আসমানের জাত বৈশিষ্ট্য, যার প্রতিফলন সে সাইফকে খতম করবার সময়ও দেখিয়েছে। দিমিত্রির সেই ক্ষেত্রে সে একই পদ্ধতি কাজেই লাগিয়েছে, তবে বিস্তৃত পরিসরে। রাশিয়ান বান্দা এবং তার শখের রমণী কাইসার কন্যা এই গ্যাম্বলিং রেসের উদ্দেশ্য উদ্ঘাটন করতে সক্ষম তা আসমান প্রারম্ভে আন্দাজ করেছে, তবুও অটল থেকেছে পরিকল্পনায়। তিমিশ্রীকে টেনে এনেছে জয়ের দুয়ার পর্যন্ত। যখন সে ভাবছিল সেই সর্বে সর্বা, অতঃপর এক টানে খেলার মোড় ঘুরিয়ে দিতে সময় প্রয়োজন হয়নি আসমানের। এত আয়োজন কিসের জন্য? নিজের জ্যোৎস্নার জন্য, তিল তিল করে গড়ে তোলা সুখের পরিপাটির জন্য, তার অর্ধাঙ্গিনীর গর্ভে বেড়ে ওঠা আপন অংশের জন্য।
হারিয়েছে আসমান, নিমজ্জিত হয়েছে না পাওয়ার নিকষ আক্ষেপে, দগ্ধ হয়েছে তার অন্তর, পরিণত হয়েছে শক্ত পাথরে, মানবিক অস্তিত্ব শ্রিয়মান হয়ে রূপান্তরিত হয়ে ঘটেছে যান্ত্রিক দানবে, অনুভূতি বিলুপ্তি লাভ করেছে, বেঁচে থাকার নাম হয়েছে এক সুতীব্র যন্ত্রণা। আরো একবার নিজের ভাগ্য চক্রের অভিশাপে একই পরিণতি বরণ করতে নারাজ আসমান। একজনকে সে রক্ষা করতে পারেনি, কিন্তু অপরজনের জীবনে সে কোনোদিনও একজন ব্যর্থ পিতার তকমা লাগাতে দেবেই না। যে দীপ্তি তার অমানিসার দুনিয়ায় সুখের কিরণ ছড়িয়েছে, তার তরে নিজের সবচেয়ে সর্বোচ্চটুকু বিলিয়ে দিতে কোনো প্রকার কুণ্ঠবোধ নেই হিমালয়ের। প্রতিজ্ঞাবদ্ধ সে পতন নয়, এবার সে বিজয় সুনিশ্চিত করে তবে প্রশান্তির নিঃশ্বাস ফেলবে। একে একে রেসিং ট্র্যাকে উঠে আসতে দেখা গেল প্লেয়ার এক্স, প্লেয়ার ওয়াই, প্লেয়ার বিটা সহ অন্যান্য প্রতিযোগীদের। প্রত্যেকের নিকটই রয়েছে অস্ত্র, তাদের আবির্ভাবে যেন এখন আর বিস্মিত হচ্ছে না কেউ। সবকিছুই বর্তমানে পরিষ্কার। সম্পূর্ণ রেসটি আদতে ছিল একটি ধোঁকাবাজি। এই মৃত্যুর খেলা বই কিচ্ছু নয় ভিন্ন।